at a discount after takeover. অর্থাৎ এই মার্জ হওয়ার পর অ্যাকোয়ার কোম্পানিকে যদি অ্যাকোয়ার কোম্পানির যে শেয়ার হোল্ডার হবে তাদেরকে যদি ডিসকাউন্টে দেওয়া হয়, তাহলে এই দুই ধরনের পয়জন পিল হচ্ছে। মানে আমরা ইয়ে করতে পারি যে অ্যাকোয়ার হওয়ার পরে তাদেরকে যদি ডিসকাউন্টে শেয়ার দেওয়া হয় আর হলে অ্যাকোয়ার হওয়ার আগে এক্সিস্টিং শেয়ার হোল্ডার শেয়ার দেওয়া হয়। দুই ধরনের পয়জন পিল হতে পারে। আর উদ্দেশ্য কি? আমাদের পয়জন পিলের উদ্দেশ্য কি? ডিটার হোস্টাইল টেক ওভার, অর্থাৎ হোস্টাইল টেক ওভারটাকে বিলম্বিত করার, এটা যাতে না হতে পারে, যাতে বিলম্ব হয়, সেই জন্য আমরা এই পয়জন পিলটা অবলম্বন করি। গিভ দ্য টার্গেট কোম্পানি টাইম টু এক্সপ্লোর অল্টারনেটিভ অ্যান্ড প্রোটেক্ট শেয়ার হোল্ডার ইন্টারেস্ট, এবং শেয়ার হোল্ডারের ইন্টারেস্টকে সমন্বিত করার জন্য আমরা এই পয়জন পিলটা ইউজ করি। এক্সাম্পল, ইন বাংলাদেশ there is no notable example of poison pill being used, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে এই পয়জন পিলটা খুব একটা ইউজ হয় না। However, companies যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল হ্যাভ ইউজ ভেরিয়াস ডিফেন্সিভ স্ট্র্যাটেজিস টু ফেন্ড অফ হস্টাইল টেকওভার, অর্থাৎ হস্টাইল টেকওভারে বিভিন্ন স্ট্র্যাটেজি যেটা ইউজ করা হয় সেটা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে, কিন্তু সাধারণত এটা খুব বেশি দেখা যায় না। Regulatory consideration. In Bangladesh Security and Exchange Commission regulate takeover and may scrutinize defensive strategies like poison pill. অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনটা এই টেক ওভারের ক্ষেত্রে সে কর্তার ভূমিকা অবলম্বন করে, অর্থাৎ সে মেইন ভূমিকা অবলম্বন করে। ইফেক্টিভনেস, পয়জন পিল ক্যান বি ইফেক্টিভ ইন ডিটারিং হস্টাইল টেক ওভার, অর্থাৎ এই পয়জন পিল যদি আমরা যে ইফেক্টিভ থাকে তাহলে হস্টাইল টেক ওভারটা কি হয়, বিলম্বিত হয়। বাট দে ক্যান অলসো সিন অ্যাজ এ ওয়ে টু ইন্ট্রেন্স ম্যানেজমেন্ট। টাইপ অফ পয়জন পিল, দেয়ার আর আদার টাইপ সাজ অ্যাজ dead hand field, no hand field, which limit the ability of new board to redeem the pill. Regulatory scrutiny, Bangladesh Security Exchange Commission may review poison pill to ensure they do not unfairly prejudice shareholders by hinder the takeover process. In Bangladesh, companies considering a poison pill should ensure compliance with Companies Act and Bangladesh Security Exchange Commission resolution. The Bangladesh কোম্পানি 1994 সালের যে কোম্পানি অ্যাক্ট আছে এটার সাথে এই কমপ্লায়েন্সটা নিশ্চিত করে, এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে রেজুলেশন আছে এটা নিশ্চিত করে। ডিসক্লোজ দ্য পজিশন পিল স্ট্র্যাটেজি টু শেয়ার হোল্ডার অ্যান্ড বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ শেয়ার হোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে এই পয়জন পিলের যে স্ট্র্যাটেজি সেটি ডিসক্লোজ করতে হয়। জাস্টিফাই দ্য পিল অ্যাজ লেজিটিমেট ডিফেন্স মেকানিজম অ্যান্ড রাদার দ্যান এ এনহ্যান্সমেন্ট কন্ট্রোল। তাহলে এখানে এই যে পয়জন পিলের ক্ষেত্রে আরো দুটো স্ট্র্যাটেজি আছে, এটা হলো হোয়াইট নাইট অ্যান্ড হোয়াইট স্কোয়ার। এই দুটো স্কিপ করে গেলাম, এটা আপনারা একটু দেখে নিয়ে, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। এই ডু মার্জার অ্যাড ভ্যালু, আমি বলছি এই মার্জার যা হচ্ছে এটা কি কোনো ভ্যালু অ্যাড করে? আমরা যে অ্যাকুইজিশন বা মার্জার যেটাই বলি, এটা কি কোনো ভ্যালু অ্যাড করে? দ্য মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ক্যান অ্যাড ভ্যালু টু দ্য কম্বাইন্ড এন্টিটি থ্রু ভেরিয়াস মিনস, অর্থাৎ বিভিন্ন ভাবে আমাদের মার্জার অ্যাকুইজিশন ভ্যালু অ্যাড করে। সেটা কি কিসের মাধ্যমে, যেটা আমরা আগে দেখে আসলাম, কিসের মাধ্যমে ভ্যালু অ্যাড করে? সিনার্জিস, কস্ট সেভিং সিনার্জিটা কিভাবে হয় আমরা সেটাও দেখে আসছি, যে সেটাও কস্ট সেভিংস এর মাধ্যমে হয়, রেভিনিউ এনহ্যান্সমেন্টের মাধ্যমে হয়, ইমপ্রুভ এফিসিয়েন্সি ক্যান ক্রিয়েট ভ্যালু, এবং এফিসিয়েন্সি যদি বৃদ্ধি হয় সেটাও কি ভ্যালু ক্রিয়েট করে। তাহলে সিনার্জির মাধ্যমে আমাদের মার্জার ভ্যালু অ্যাড করে। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের
এক্সিস্টিং কোম্পানি বা টার্গেট কোম্পানির যে কিছু সিদ্ধান্ত, কৌশলগত সিদ্ধান্ত, সেটা কিছু পরিবর্তন করেও আমরা ভ্যালু অ্যাড করতে পারি। কমপ্লিমেন্টারি বিজনেস প্রোডাক্ট অর সার্ভিস ক্যান ইনক্রিজ কম্পিটিটিভনেস, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, এগুলো পরিবর্তন করে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। মার্কেট এক্সপেনশন, মার্কেট এক্সপেনশন কিভাবে হতে পারে? মার্কেটিং সেগমেন্ট, মার্কেট, তারপরে বলছে নিউ মার্কেট, মার্কেট এক্সপেনশন, নিকি মার্কেট। এসব সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা কি করতে পারি? মার্জার অ্যাকুইজিশনের পরে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। অ্যাক্সেস নিউ মার্কেট, কাস্টমার and geography can drive both. However, merger and acquisition can also destroy value add. আবার ডিস্ট্রয় করতে পারে। মার্জার অ্যাকুইজিশনের ফলে আমাদের ভ্যালুটা কমেও যেতে পারে। ইন্টিগ্রেশন চ্যালেঞ্জেস, অর্থাৎ ইন্টিগ্রেশনের একটা চ্যালেঞ্জ থাকে। সেটা কি থাকে? যেমন কালচারাল, অপারেশনাল এন্ড ফাইন্যান্সিয়াল কমপ্লেক্সিটিস ক্যান লিড টু লসেস, অর্থাৎ এটা যে ভ্যালু অ্যাড করে সেটাই না, এটা ভ্যালু ডিক্রিজও করতে পারে। সেটা কি? আমাদের কালচারাল যে পরিবর্তনের ফলে আমাদের কোম্পানির প্রোডাক্ট নাও চলতে পারে, মার্স কোম্পানির প্রোডাক্ট নাও চলতে পারে কালচারাল পরিবর্তনের ফলে। অপারেশনাল, যেমন আগে ম্যানুয়াল অপারেশন ছিল, এখন যদি টেকনোলজিক্যাল যদি অ্যাডভান্সমেন্ট হয় তাহলে কি হবে? অপারেশনাল চেঞ্জ হবে, তাহলে তার ফলেও কি হতে পারে? ভ্যালু আমাদের ডিক্রিজ হতে পারে। এবং ফাইন্যান্সিয়াল বিভিন্ন রেজুলেশন এবং রুলস পরিবর্তনের ফলেও কি হতে পারে? ওই কোম্পানি ভ্যালু লস হতে পারে। ওভার পেমেন্ট, অর্থাৎ আমি যে টার্গেট কোম্পানি থেকে কিনছি সেই কোম্পানিকে আমি কি করছি? বেশি পেমেন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ তাদের যে ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল যেভাবে, সেটা ওভার ভ্যালুয়েশন হচ্ছে, যার ফলে আমি ওই কোম্পানির ভ্যালুটাকে বেশি প্রদান করছি। এর ফলেও আমাদের ভ্যালুটা কি লস হতে পারে। মার্জ হওয়ার পরে আমাদের ভ্যালু ডিক্রিজ হতে পারে। রেগুলেটরি হার্ডল, অর্থাৎ রেগুলেটরি যেটা compliance issues and attributes concern can delay or block deals. The compliance issue and antitrust concern can delay or block deal. অর্থাৎ এই কমপ্লায়েন্স ইস্যুস যদি থাকে, অ্যান্টিট্রাস্ট কনসার্ন ক্যান ডিলে অন অর ব্লক ডিল, অর্থাৎ ডিলে হতে পারে বা ডিলটাকে কি করতে পারে? ব্লক হয়ে যায়, ডিলটা আমাদের বন্ধ হয়ে যেতে পারে, তার ফলেও আমাদের ভ্যালু ডিক্রিজ হয়ে যেতে পারে। ভ্যালু ক্রিয়েশন ডিপেন্ড অন, ভ্যালু ক্রিয়েশনটা কি কি জিনিসের উপর নির্ভর করে? স্ট্র্যাটেজিক ফিট, ইফেক্টিভ ইন্টিগ্রেশন, সাউন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড স্ট্রং গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ। এটা তো আমরা সবগুলো বুঝি যে ইফেক্টিভ ইন্টিগ্রেশন কিভাবে হয়। সাউন্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আমাদের সুন্দর করে করতে হবে, ইফেক্টিভ প্ল্যানিং করতে হবে, তাহলে কি হবে? ভ্যালু ক্রিয়েশনগুলো এসব জিনিস, এসব টুলস এবং টেকনিকের উপর নির্ভর করে। স্ট্রং গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ, অর্থাৎ গভর্নেন্সটা স্ট্রং থাকতে হবে এবং যে ম্যানেজমেন্ট থাকবে, বোর্ড অফ ডিরেক্টর থাকবে, সেটা আমাদের দক্ষ এবং সূচক, দক্ষ এবং কৌশলগত ম্যানেজমেন্ট থাকতে হবে। তাহলে এগুলোর উপর আমাদের এই ভ্যালু অ্যাডটা নির্ভর করে। ইন বাংলাদেশ, কোম্পানিজ লাইক গিভারফোন অ্যান্ড রবি হ্যাভ অ্যাচিভড সাকসেসফুল মার্জার। এই দুটো কোম্পানি যে মার্জ করছে সেটা তারা সাকসেসফুলি মার্জ করছে, হোয়াইল আদার হ্যাভ ফেস চ্যালেঞ্জেস, এবং অন্যরা কি করছে? বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। অর্থাৎ মার্জ করলেই যে আমাদের সিনার্জি বৃদ্ধি হবে, ভ্যালু অ্যাড হবে, তাই না, আমাদের ডিক্রিজও হতে পারে। তো সেটা এই কয়েকটা টুলস বা টেকনিকের উপর আমাদের নির্ভর করতেছে। দ্য ম্যানেজমেন্ট ভার্সেস দ্য শেয়ার হোল্ডার, এখানে মার্জার অ্যাকুইজিশনের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে, একটা হলো ম্যানেজমেন্ট অ্যান্ড বোর্ড অফ ডিরেক্টর, আর একটা হলো শেয়ার হোল্ডার। The management of bidder firm, manager of bidder firm, shareholder pay the salaries of manager. Shareholder manager salary pay করে. We might think that manager would look at things from the stockholder point of view.
তাহলে ম্যানেজার লুক অ্যাট থিং ফ্রম দ্য স্টক হোল্ডার পয়েন্ট অফ ভিউ। ম্যানেজার কি করবে, চিন্তা করবে স্টক হোল্ডার পয়েন্ট অফ ভিউ, স্টক হোল্ডারের স্বার্থ দেখবে। হাওয়ার কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি করা যে ইন্ডিভিজুয়াল স্টক হোল্ডার হ্যাভ লিটল ক্লাউড দ্য ম্যানেজার। ইন্ডিভিজুয়াল স্টক হোল্ডারের খুবই কমই ম্যানেজারের সাথে কি থাকে, সম্পর্ক থাকে। ফর এক্সাম্পল, দ্য টাইপিক্যাল স্টক হোল্ডার ইজ simply not in a position in pick up the phone and give management piece of her mind. The manager of target farm, এটা হলো ম্যানেজার অফ বিডিং ফার্ম, অর্থাৎ যে কিনতেছে সেই ফার্মের ম্যানেজার, আর এটা হলো টার্গেট ফার্মের ম্যানেজার। তো তাদের কি থাকে, ম্যানেজার সামটাইম মেক মোর অ্যাকুইজিশন, ম্যানেজার সামটাইম মোর অ্যাকুইজিশন দেন দে শুড। However, that is only half of the story. Stockholder of target firm may have just a hard time controlling their manager, while there are many ways that manager target firm can put themselves ahead of their stockholder who seem to stand out. আসলে আগের কথাই বলা আছে যে ট্যাক্স ফর্ম অফ অ্যাকুইজিশনের পরে আমাদের ট্যাক্সটা কিভাবে আমরা হতে পারে, অ্যাকুইজিশন ট্যাক্সটা কিভাবে কনসিডার করা হয়, অর্থাৎ কতগুলো অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমরা ট্যাক্স ফ্রি অ্যাকুইজিশন, আবার কতগুলো ক্ষেত্রে ট্যাক্স সহ অ্যাকুইজিশন, সেটাই বলছে। ওয়ান ফার্ম বাই অ্যানাদার, দ্য ট্রানজাকশন মে বি ট্যাক্সেবল অর ট্যাক্স ফ্রি, অর্থাৎ একটা ফার্ম যখন আর একটা ফার্মকে ক্রয় করে অনেক সময় ট্যাক্স কনসিডার করা হয়, আবার অনেক সময় ট্যাক্স কনসিডার করা হয় না। In a taxable acquisition, the shareholder of the acquired firm are considered to have sold their share. The shareholder of acquired firm are বিবেচনা করে to have sold their share, তাদের শেয়ারকে বিক্রি করা হয়। The realized capital gain or loss will be taxed, অর্থাৎ যে ক্যাপিটালটা তারা পায়, এটা যে গেইন বা লস হবে সেটা taxable হবে। In a taxable transaction, the appraised value of assets of the selling firm may be revalued. The appraised value of assets of selling firm এর যে ভ্যালু অ্যাপ্রাইজ করা হয়, এটা কি করা হয়, রিভ্যালুড করা হয়, আবার পুনর্মূল্যায়ন করা হয়। We explain next in the tax-free acquisition, the selling shareholder are considered, অর্থাৎ shareholder selling আর consideration করা হয়, have exchanged their old share for new ones of equal value. তাহলে যে ফার্ম আমরা কিনতেছি সেই ফার্মে শেয়ার নতুন অ্যাকোয়ার কোম্পানির ফার্মের শেয়ার দ্বারা কি করা হয়, এক্সচেঞ্জ করা হয়। They have experienced no capital gain or loss, অর্থাৎ তারা তো কোনো ক্যাপিটাল গেইন বা লস হয় না। তো যখন আমি একটা কোম্পানি আর একটা কোম্পানি যখন স্টকের মাধ্যমে অর্থাৎ শেয়ারের মাধ্যমে এক্সচেঞ্জ হয় বা ক্রয় করা হয়, তখন শেয়ারের ক্ষেত্রে তো কোনো ক্যাপিটাল লস বা গেইন হয় না। অর্থাৎ আমি একটা কোম্পানির শেয়ারকে ছেড়ে যাবো আর নতুন কোম্পানির শেয়ারকে আমি গ্রহণ করবো, এখানে কোনো ক্যাপিটাল গেইন বা লস হয় না। ইন এ ট্যাক্স ফ্রি অ্যাকুইজিশন দ্য অ্যাসেটস আর নট রিভ্যালুড, অর্থাৎ ট্যাক্স ফ্রি অ্যাকুইজিশনের ক্ষেত্রে অ্যাসেটটা রিভ্যালুড করা হয় না, কিন্তু ট্যাক্সেবল অ্যাকুইজিশনের ক্ষেত্রে অ্যাসেটটা রিভ্যালুড করা হয়। তারপর ট্যাক্স ফ্রি ট্রানজাকশন। আচ্ছা রশিদ ভাই একটু মাঝখানে বলি, দুঃখিত, সেটা হচ্ছে আমরা এখন কেবল 9 পেজে আছি, হ্যাঁ, আর অলরেডি 11টা পেজে গেছে, আমরা কি শেষ করতে পারবো কিনা? না, শেষ করতে পারবো, বেশি পেজ নাই, 22টা পেজ লেখা আছে তো, কিন্তু অতগুলো পেজ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। অঙ্কে একটু সময় লাগবে, অঙ্কে মনে হয় 7-8টা অঙ্ক সেট করা আছে। ট্যাক্স ফ্রি ট্রানজাকশন গোয়িং প্রাইভেট, অর্থাৎ গোয়িং প্রাইভেটটা তো আমি আগে ডিটেলস বলছি, ওটাই আবার নতুন করে এখানে ক্ষেত্রে আরো কিছু কিছু ডাইভার্সিটি স্যার আপনারা একটু দেখে নিন।
ক্যাশ ভার্সেস স্টক পেমেন্ট। আচ্ছা, এখান থেকে অঙ্ক শুরু আর কি। আমরা অঙ্ক দেখি, দুই একটা অঙ্ক দেখি, তারপরে আমরা শেষ করব। প্রথম অঙ্ক হলো যে পেন কর্পোরেশন ইজ অ্যানালাইজিং দ্য পসিবল অ্যাকুইজিশন অফ টেলার কোম্পানি। পেন কোম্পানি বিশ্লেষণ করছে যে টেলার কোম্পানি সে কি করবে, অ্যাকুইজিশন করবে কিনা, তার সম্ভাব্যতা বিশ্লেষণ করছে। বোথ ফার্ম হ্যাভ নো ডেট, উভয় ফার্মেরই কোনো ডেট নাই। পেন বিলিভ দ্য অ্যাকুইজিশন উইল ইনক্রিজ দ্য টোটাল আফটার ট্যাক্স অ্যানুয়াল ক্যাশ ফ্লো 1.1 মিলিয়ন ইনডিফিনিটলি, অর্থাৎ তাদের ক্যাশ ফ্লোটা ইনক্রিজ হবে 1.1 মিলিয়ন ইনডিফিনিটলি, অর্থাৎ পারপেচুইটি মেথডে এটা আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। The current market value of Taylor is 45 million. তাহলে এটা পেন কর্পোরেশন, এটা হলো কি কোম্পানি, এটা হলো অ্যাকোয়ারিং কোম্পানি, আর টেলার কোম্পানি হলো টার্গেট কোম্পানি। তাহলে এটা দুইটা প্রথমে আগে আমাকে এই দুটো ডিফাইন করে নিতে হবে, যে অ্যাকোয়ারিং কোম্পানিকে আর টার্গেট কোম্পানিকে, তা না হলে আমাদের অঙ্কে মিস্টেক হয়ে যাবে। তাহলে এখানে হলো পেন কোম্পানি হলো আমাদের অ্যাকোয়ারিং কোম্পানি, আর টেলার কোম্পানি হলো টার্গেট কোম্পানি বা অ্যাকোয়ার্ড কোম্পানি, যেটাই আমরা বলি। দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য টেলার কোম্পানি অর্থাৎ এটা হলো টার্গেট কোম্পানির কারেন্ট ভ্যালু কত, 45 মিলিয়ন, অ্যান্ড দ্যাট অফ পেন ইজ 60 মিলিয়ন, এবং এই পেন কোম্পানির ভ্যালু হলো 62 মিলিয়ন। The appropriate discount rate for the incremental cash flow 12%, অর্থাৎ এই যে ক্যাশ ফ্লো হচ্ছে সেটা ডিসকাউন্ট রেট হলো 12%। অর্থাৎ যখন আমরা পারপেচুইটি মেথডে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব, সেটা আমাদের এই 12% দিয়ে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এখানে আমাদের প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো হয় কত, 1.1 মিলিয়ন। পেন ইজ ট্রাইং টু ডিসাইড, পেন চেষ্টা করছে যে সিদ্ধান্ত নিতে, ওয়েদার ইট শুড অফার 40% অফ ইট স্টক, অর্থাৎ এখানে বলছে কি যে এটা ওয়েদার এটা উচিত হবে কিনা 40% অফ ইট স্টক অর 48 মিলিয়ন ইন ক্যাশ টু টেলার্স শেয়ার হোল্ডার, অর্থাৎ তাদের ঠিক হবে কিনা যে স্টক সমন্বিত যে স্টক হবে তার 40% অথবা 48 মিলিয়ন ক্যাশ দ্বারা, অর্থাৎ আমাদের যে স্টক হবে তার 40% দিয়ে কিনা উচিত হবে নাকি আমি ক্যাশ দিয়ে কিনবো। তাহলে এখানে তিনটা রিকোয়ারমেন্ট আছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ অল্টারনেটিভ, অর্থাৎ প্রত্যেকটা অল্টারনেটিভের খরচ কত। এখানে দুইটা অল্টারনেটিভ বলছে, একটা হলো স্টক পারচেস আর একটা হলো ক্যাশ পারচেস। তো এই প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য খরচ কত হবে। হোয়াট ইজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ ইচ অল্টারনেটিভ, অর্থাৎ প্রত্যেকটা অল্টারনেটিভের জন্য আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু কত হবে। দুটো কনসেপ্ট আমরা দেখে আসছি আগে। হুইচ অল্টারনেটিভ শুড বি পেন, এখানে একটা রিকমেন্ড দিতে হবে যে এটা আমাদের কেনা উচিত হবে কিনা। তাহলে প্রথমে আমরা কস্টটা বের করি। তাহলে কস্টটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, যে আমাদের এই কোম্পানির ভ্যালুটা কত। তাহলে এখানে টেলার কোম্পানির আগেকার ভ্যালু কত ছিল, 45 মিলিয়ন, আর সে ক্যাশ ফ্লো প্রতি বছর কত দিবে, 1.1 মিলিয়ন। তাহলে এটাকে আমি কি করবো, পারপেচুইটি করবো। আমি একটু দেখা দিই, তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু কত হবে, 1.1 মিলিয়ন ডিভাইডেড হলো 0.12, এটাতে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর হলো আমাদের ভ্যালু কত আছে, 45 মিলিয়ন। এই দুটো যোগ করলে আমরা কি হবে, এই যে ভ্যালু অফ ক্যাশ ফ্লো আর পারপেচুইটি, তাহলে ভ্যালু কত, এটা ভ্যালু হলো 45 মিলিয়ন, আর এখানে আমি পারপেচুইটি ভ্যালুতে প্রেজেন্ট ভ্যালু বের করছি। তাহলে টোটাল ভ্যালু কত হয়,
44.17 মিলিয়ন। রাহুল ভাই, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে ভাই, 54 মিলিয়ন। হ্যাঁ, এখানে আমরা কি করছি, পারপিচুইটিতে প্রেজেন্ট ভ্যালু বের করছি, আর হলো আগেকার এক্সিস্টিং ভ্যালু কত ছিল, 45 মিলিয়ন। তাহলে টোটাল আমাদের ভ্যালু কত হলো, 54 মিলিয়ন। তাহলে এটা আমাদের কোন কোম্পানির ভ্যালু হলো, টার্গেট কোম্পানি অর্থাৎ টেলার কোম্পানির ভ্যালু। আর এখানে আমাকে বলছে কি যে দুটো কোম্পানির যে টোটাল ভ্যালু হবে তার 40%। তাহলে আমাদের টার্গেট কোম্পানির ভ্যালু হলো এত, আর আমার যে অ্যাকোয়ারিং কোম্পানির ভ্যালু কত দিচ্ছে এখানে, 62 মিলিয়ন, তারই 40%। এখানে বলা আছে যে ওয়েদার ইট শুড অফার 40% অফ ইস স্টক, অর্থাৎ অ্যাকোয়ার করার পরে যে স্টক হবে তারই 40%। তো সেই জন্য বলছে কস্ট অফ ইকুইটি উইল বি, কত হবে কস্ট অফ ইকুইটি, এই যে অ্যাকোয়ারিং কোম্পানির ভ্যালু হলো এত, আর টার্গেট কোম্পানির ভ্যালু হলো এত, তারই কত পার্সেন্ট, 40%। তাহলে এটা করলে আমাদের কত, এত মিলিয়ন হবে। শুধু আমি একটা কথা যোগ করতে চাই এখানে। হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে এই যে 45 মিলিয়ন যেটা ছিল ওইটা কিন্তু ওই টার্গেটেরই ফিউচার ক্যাশ ফ্লো হোক বা যেভাবে হোক এটার ভ্যালু, মানে হ্যাঁ, এটা ভ্যালুয়েশন করতেছি আমি আজকের দিনে। রাইট হ্যাঁ, ওই 45 যেটা ছিল ওইটা হচ্ছে এই, এটা আগেকার ভ্যালু ছিল, আর আমি ভবিষ্যতে ক্যাশ ফ্লো আমার আসবে প্রতি এটা বছর। আগেকার ভ্যালু না, ওই 54 এই জন্যই হয়েছে যে ভবিষ্যতে এটা ক্যাশ ফ্লো দিবে। আর 11 ওই তো এটা নতুন সিনার্জি, আর 11 এটা নতুন সিনার্জি। জি 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 জি। ওই 45 কিন্তু এই জন্যই যে ও ভবিষ্যতে এমনিতেই ক্যাশ ফ্লো দিবে, এই কারণে। না হলে তো জিরো হইতো, ক্যাশ ফ্লো না দিলে কি ভ্যালু, জিরো। সো ওইটা হলো স্যার নিজস্ব, আর এই 11 হচ্ছে সিনার্জি। জি জি, 11 হলো প্রতি বছর আমাদের এই আর্নিংটা দিবে পারপিচুইটিতে, এই রিনিউয়াল ক্যাশ ফ্লো দিবে। এডিশনাল, এটা এডিশনাল। হ্যাঁ, মার্জার হলে সেটা পাওয়া আমি যাবে, আজকে না হলে দিনে পাওয়া হিসাব যাবে করে না। দেখতেছি আমার কত ভ্যালু হবে, টোটাল কত ভ্যালু হবে। রাইট, হ্যাঁ, এটা কিন্তু মার্জার না হলে এই 11 পাওয়া যেত না। না না না, তাহলে টোটাল ভ্যালু আমাদের এই এই যে পার্সেন্টেজটা বলছে, এটা কিন্তু দুইটা কোম্পানির ভ্যালুর 40%, অর্থাৎ এটা হলো এক্সচেঞ্জ রেশিও। তাহলে আমরা যদি স্টকে কিনি তাহলে আমাদের কত টাকা লাগবে, 46.467 মিলিয়ন। তাহলে এখন আমরা এখানে নেট প্রেজেন্ট ভ্যালু বের করবো। আমাদের ক্যাশ তো দেওয়াই আছে, ক্যাশে কিনলে কত টাকা লাগবে, 48 মিলিয়ন, আর আমি যদি স্টকে কিনি 1 মিলিয়ন লাগবে। তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু যদি ক্যাশে কিনি তাহলে কত লাগতেছে, আমাদের টোটাল ভ্যালু হলো, নেট প্রেজেন্ট ভ্যালু কত হচ্ছে আমাদের টোটাল এখন দাঁড়াচ্ছে কত, 54। সেখান থেকে আমি ক্যাশ দিচ্ছি কত, 48 মিলিয়ন। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হলো এত। আর যদি আমি স্টকে কিনি তাহলে আমার তো ভ্যালু এতই, আর আমার স্টক কিনলে লাগতেছে কত, এই যে এটা, এই স্টকে কিনলে আমার লাগতেছে এই যে এটা। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু কত হচ্ছে, এই যে এত মিলিয়ন। তাহলে আমার ক্যাশে কিনলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু হলো এত, আর স্টক কিনলে হলো আমাদের 77 লক্ষ টাকা, আর এখানে 61,67,700 টাকা। তাহলে কোনটাতে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বেশি হচ্ছে, আমি যদি স্টকের মাধ্যমে কিনি তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বেশি হচ্ছে। তাহলে আমি কোনটাকে প্রিফার করব, অবশ্যই আমি স্টকের মাধ্যমে মার্জ করতে আমি প্রিফার করবো। সেই জন্য বলছি 3 নম্বর বলতেছে কি, সিন্স দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইজ greater with the stock offer, the acquisition should done with the stock. আমি কি বুঝতে পারলাম পাবেল ভাই? আছি আমরা আছি। আছি ভাই। কারো কি কোনো কথা আছে এর মধ্যে, যে আমাদের কনফিউশন যদি থাকে একটু বলেন। তাহলে যেহেতু অঙ্কই আমাদের বেশি প্রায়োরিটি, অঙ্কই আমাদের আসে বেশি। না না, এখানে তো ভেরি ইজি ক্যালকুলেশন, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমরা পরের অঙ্কে আসি। ফ্লাই বাই নাইট। আচ্ছা, অঙ্কগুলো আগে রিকোয়ারমেন্ট গুলো করে নেই। হোয়াট ইজ দ্য সিনার্জি ফ্রম দ্য মার্জার। আচ্ছা, মার্জার থেকে কি পরিমাণ সিনার্জি হবে, সিনার্জিটা বের করতে বলছে।
What is the value of flash in pen to fly by night? অর্থাৎ ফ্লাশ ইন প্যানের ভ্যালুটা কত হবে? হোয়াট ইজ দ্য কস্ট অফ ফ্লাই বাই নাইট অফ ইচ অল্টারনেটিভ? আগেটার মতোই ইচ অল্টারনেটিভের ক্ষেত্রে কস্টটা কত হবে, অর্থাৎ ক্যাশের ক্ষেত্রে কত হবে, স্টকের ক্ষেত্রে কত হবে? হোয়াট ইজ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু টু ফ্লাই বাই নাইট অফ ইচ অল্টারনেটিভ? আগেটার মতোই অঙ্ক। হোয়াট অল্টারনেটিভ শুড ফ্লাই নাইট ইউজ? কোন অল্টারনেটিভটা ইউজ করবে? তাহলে এখানে শুধু একটা বেশি দেওয়া আছে, সিনার্জিটা বেশি দেওয়া আছে। The fly by night courier is analyzing the possible acquisition of flash in the pan student. Neither firm has debt. অর্থাৎ কোনো ফার্মেরই কোনো debt নাই। The forecast of fly by night show that the purchase would increase its annual after tax cash flow 3,90,000 indefinitely. এটাও পারপোজিটিভ। আমাদের প্রতি বছর 3,90,000 টাকা আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো হবে। দ্য কারেন্ট মার্কেট ফ্লাশ ইন দ্য প্যান 7 মিলিয়ন। অর্থাৎ এখানে তাহলে আমাদের অ্যাকোয়ার কোম্পানি কোনটা? ফ্লাই বাই নাইট হলো, এটা হলো অ্যাকোয়ার কোম্পানি, আর হলো ফ্লাশ ইন প্যান এটা হলো টার্গেট কোম্পানি। ইজ অ্যানালাইজিং দ্য পসিবল অ্যাকুইজিশন অফ, হ্যাঁ এটা হলো টার্গেট কোম্পানি। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য ফ্ল্যাশ ইন প্যান অফ 7 মিলিয়ন। তাহলে এটা হলো 7 মিলিয়ন হলো এটা টার্গেট কোম্পানি বর্তমান ভ্যালু। দ্য কারেন্ট মার্কেট ভ্যালু অফ ফ্লাই বাই নাইট, এটার ভ্যালু হলো অ্যাকোয়ার্ড কোম্পানির বর্তমান ভ্যালু হলো 22 মিলিয়ন। Appropriate discount rate for the incremental cash flow 8%। অর্থাৎ যে ইনক্রিমেন্টাল ক্যাশ ফ্লো হচ্ছে তাদের ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট রেট হলো 8%। ফ্লাই বাই নাইট ইজ ট্রাইং টু ডিসাইড ওয়েদার ইট উড বি 30% অফ স্টক অর 9 মিলিয়ন ইন ক্যাশ টু ফ্লাই ইন ক্যাশ। অর্থাৎ সে কি 30% ওই আগেরটার মতোই 30% স্টকিতে কিনবে, নাকি 9 মিলিয়ন শেয়ার দেখবে ক্যাশে কিনবে? তাহলে এখানে আমরা প্রথমে বের করবো কি সিনার্জি। তাহলে সিনার্জিটা আমাদের এই যে 300 এত, আমরা এটা কি বের করবো? প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো কত? 3,90,000, তারপরে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে বের করলাম, এটা হলো আমাদের সিনার্জি ভ্যালু। ওটার থেকে প্রথম অঙ্ক থেকে এটার ডিফারেন্সটা এইটুকুই। প্লাস ইন প্যান হুইচ ইজ ভ্যালু, তাহলে ভ্যালুটা কত দাঁড়াবে? আগের ভ্যালু ছিল হলো, টার্গেট কোম্পানির ভ্যালু ছিল হলো 7 মিলিয়ন, আর আমাদের সিনার্জিটা বেশি হচ্ছে এত। তাহলে আমাদের টোটাল কস্টটা কত? টোটাল ভ্যালুটা হলো এত। তাহলে স্টক অ্যাকুইজিশন ভ্যালু তাহলে আগের মতোই আমরা করবো 30%। আমরা দুটো ফার্মের ভ্যালুর স্টকের ভ্যালু 30%। তাহলে আমাদের অ্যাকোয়ার কোম্পানির ভ্যালু হলো 22 মিলিয়ন, এটা হলো অ্যাকোয়ার কোম্পানি, আর এটা হলো টার্গেট কোম্পানি বর্তমান ভ্যালু, অর্থাৎ আমাদের সিনার্জি সহ ভ্যালু, তারই হলো 30%। তাহলে স্টক অ্যাকুইজিশন ভ্যালু হলো আমাদের এত টাকা। আর তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ অফারের মাধ্যমে আমাদের তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু কত হবে? টোটাল ভ্যালু এত টাকা, এখান থেকে আমরা ক্যাশ দিচ্ছি কত? 9 মিলিয়ন, তাহলে নিট প্রেজেন্ট ভ্যালু হবে এত। আর যদি আমি স্টকের মাধ্যমে কিনি তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু হবে এটা। তাহলে এখানে ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ক্যাশের মাধ্যমে কিনলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বেশি হচ্ছে। তাহলে আমরা কোনটার মাধ্যমে কিনবো? ক্যাশ অফারের মাধ্যমে কিনবো। তাহলে এটা আমরা রিকমেন্ড করবো, আমরা কি অ্যাকোয়ারার শুড মেক দ্য ক্যাশ অফার সিন ইট নিট প্রেজেন্ট ভ্যালু ইজ গ্রেটার। এই অঙ্কটা আমাদের প্রত্যেকটা অঙ্কে আমাদের সালে আছে, এই উপকারগুলো কিন্তু আমাদের লসের অঙ্ক, কিন্তু বিভিন্ন সালে আছে এই দুটো অঙ্কে। ভাই আপনি নোটটা একটু শেয়ার করবেন আমাদের সাথে, কেমন কাইন্ডলি, এটা আমাদের জন্য উপকার হয়। হ্যাঁ আমি দিয়ে দিব, নোটটা দিয়ে দিব।
থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর ক্লাস হচ্ছে আর কি, মানে মানে খুবই আসলে আমরা যে সিনার্জি বেনিফিট পাচ্ছি সবাই আর কি। না, বেনিফিট হলে সবারই ভালো। আমারও এই যে আমি ক্লাস টিভি থেকে আমি একটু পড়ালেখা করছি, না হলে তো এত ডেলিভারি দিতে পারতাম না আর কি। সব দিক থেকেই উপকার হচ্ছে। আসলে বোঝা যাচ্ছে আপনি অনেক পরিশ্রম করছেন ভাই। আচ্ছা, তৃতীয় নম্বর দেখেন, অঙ্কগুলো কি সহজ, কিন্তু অঙ্ক কিন্তু খুব কঠিন না। না না, সহজ। বুঝতে কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে একটু বলে দিন। রশিদ ভাই, আমার যেটা মনে হচ্ছে আপনি হচ্ছে এই ইয়াটা দিয়ে দেন, শীটটা দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে ওইটা ইয়া করে নিবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা এই অঙ্কটা কিন্তু আমাদের আমার আসলে স্পেসিফিক একটা কোশ্চেনের আনসার বা আন্ডারস্ট্যান্ডিং দরকার ছিল আর কি। তো সবাই সম্মতি দিলে ওদিকে যাব, না যদি মনে করেন যে রশিদ ভাই যেভাবে আগাচ্ছে, যদি আপনারা মনে করেন যে বেটার, তাহলে আগাতে পারেন সবাই। মানে আজকে রশিদ ভাই প্রসিড করতেছে, ভাই যদি মনে করে যে ওইটাতে যাবো তাহলে হইতে পারে, যাইতে পারে। আচ্ছা, আমরা ভাই যদি মনে করে। ফলো আপ সেশনে করব না আজকে। রশিদ ভাই ওনার মতো শেষ করুন। ঠিক আছে। আমি এটুকু শেষ করে তারপরে যে যার যে প্রশ্ন আছে সেটা আমরা রেইজ করার পরে আবার সবাই মিলে সলভ করার চেষ্টা করবো। মাত্র আমি না পারলেও আরেকজন পারবে। হ্যাঁ, ঠিক আছে। গ্রুপ ডিসকাশন তো এটাই আমাদের বেনিফিট দিবে, যে আমি না পারলেও আরেকজন দিবে, আরেকজন না পারলে আরেকজন দিবে, যাতে আমরা প্রবলেমটা সলভ করে ইয়ে করতে পারি আর কি। হ্যাঁ, আপনি 3 নাম্বারটা দেখায় ফেলেন, তারপরে না হয় বাকিগুলো আমরা নিজেরা দেখে নেব, সমস্যা নেই। 3 নাম্বার দেখান। আচ্ছা, 3 নম্বরটা আমাদের কিন্তু এফএসএম এ আছে। আমাদের রসের অঙ্কই এফএসএম এ প্রথমবার দিয়েছিলাম, প্রথমবার না, দ্বিতীয়বার দিয়েছিলাম। হ্যারোড পিএলসি হ্যাজ এ মার্কেট ভ্যালু 400 মিলিয়ন and 3 মিলিয়ন শেয়ার আউটস্ট্যান্ডিং। তাহলে এটাতে আমাদের যেটা করতে হবে, যে আমাদের প্রথমে অ্যাকুইজিশন কোম্পানি আর টার্গেট কোম্পানিকে আমরা ইয়ে করবো আর কি। এইভাবে এখানে সাজানো নাই আর কি, জিনিসটাকে আমরা সাজাই নিব আর কি। প্রথমে হলো মার্কেট ভ্যালু দেওয়া আছে, টার্গেট কোম্পানির মার্কেট ভ্যালু এটাতে দেওয়া আছে 400, আর নাম্বার অফ শেয়ার সংক্ষেপে লিখলাম, নাম্বার অফ শেয়ার এটাতে দেওয়া আছে কত, 30 মিলিয়ন। আর টার্গেট কোম্পানির সেলফ্রিজ ডিপার্টমেন্ট স্টোর হ্যাজ ভ্যালু, এটার ভ্যালু দেওয়া আছে হলো কত, 160 মিলিয়ন। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকে, কিন্তু এই অঙ্কের থেকে দেওয়া নেই। যদি দেওয়া না থাকে আমরা এইভাবে ভাগ করে নিব। তাহলে এখানে মার্কেট ভ্যালু দেওয়া আছে হলো 160 মিলিয়ন, আর নাম্বার অফ শেয়ার দেওয়া আছে কত, 18। Harrod is competing, acquiring Selfridges. Harrod CFO conclude that the combined firm with synergy will be ওর টাকা 590 পাউন্ড স্টার্লিং। অর্থাৎ এই হ্যারোড কোম্পানির সিএফও কি করতেছে, যে এই কোম্পানিটার ভ্যালু হবে, যে কোম্পানিটা টার্গেট কোম্পানি, তার ভ্যালু কত হবে, সেটা হলো ভ্যালু সহ সিনার্জি সহ ভ্যালু। অর্থাৎ কম্বাইন এই অ্যাকোয়ার্ড কোম্পানি, টার্গেট কোম্পানি প্লাস সিনার্জি, এই তিনটে মিলে দেওয়া আছে হলো 590 মিলিয়ন। আগে যেমন আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে বের করে যোগ করে দিছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আর বের করার দরকার নেই, বলেই দেওয়া আছে যে তিনটা ভ্যালু মিলে এই 590 মিলিয়ন হবে। সেলফ্রিজ ক্যান বি অ্যাকোয়ার্ড একটা প্রিমিয়াম এত মিলিয়ন, এবং বলছে যে এটা সে প্রিমিয়ামে কিনবে কত মিলিয়ন, 15 মিলিয়ন। ইফ হ্যারোড অফার 12 মিলিয়ন শেয়ার অফ স্টক ইন এক্সচেঞ্জ অফ 8 মিলিয়ন অফ শেয়ার সেলফ্রিজ, হোয়াট উইল বি স্টক প্রাইস হ্যারোড আফটার দ্য অ্যাকুইজিশন। অর্থাৎ অ্যাকুইজিশন করার পরে স্টক প্রাইসটা কত হবে। তাহলে এখানে এক্সচেঞ্জটা বলেই দেওয়া আছে যে তার কত মিলিয়ন শেয়ার আছে, 18 মিলিয়ন শেয়ার আছে। আমি অ্যাকুইজিশন করার পরে কত মিলিয়ন শেয়ার তাকে দেবো, আমি 12 মিলিয়ন শেয়ার দেব। অর্থাৎ তার 18 মিলিয়ন শেয়ার ছিল, আমি এক্সচেঞ্জ করার পরে তাকে আমি 12 মিলিয়ন শেয়ার দেবো। তাহলে টোটাল শেয়ার কত হবে, আমার শেয়ার ছিল 30 মিলিয়ন, আর তাকে আমি দিচ্ছি 12 মিলিয়ন। সেটাই বলছে এখানে কত শেয়ার হলো। তাহলে নতুন নাম্বার অফ শেয়ার কত, নাম্বার অফ শেয়ার
আফটার অ্যাকুইজিশন। আমার 30 মিলিয়ন ছিল আর আমি 12 মিলিয়ন দিলাম, তার 18 মিলিয়নের এক্সচেঞ্জে আমি কত মিলিয়ন শেয়ার দিলাম, তাহলে টোটাল শেয়ার হলো কত, 42 মিলিয়ন। এগুলো তো দেখানোর দরকার নেই, জাস্ট খালি বুঝলেই হবে আর কি, ক্যালকুলেশন গুলো কিন্তু সহজ। না বোঝা যাচ্ছে ভাই, আপনি হ্যাঁ। শেষ করতে পারেন, সমস্যা নেই। আর তাহলে আমাদের এই যে টোটাল আমাদের এই শেয়ার নাম্বার অফ শেয়ার কত, 42 মিলিয়ন। তাহলে আমাদের সিনার্জি সহ টোটাল দুটো কোম্পানির ভ্যালু সহ আমাদের ভ্যালু কত আছে, 590 মিলিয়ন। তাহলে আমাদের শেয়ার মূল্য কত হবে, আমাদের নিউ স্টক প্রাইস কত হবে, এই যে সিনার্জি সহ প্রিমিয়াম যা আছে সব মিলে কিন্তু এত। আর আমাদের নাম্বার অফ শেয়ার কত হচ্ছে, 42 মিলিয়ন। তাহলে আমাদের স্টক প্রাইসটা কত, এত টাকা। সেটাই প্রথম রিকোয়ারমেন্টে বলা ছিল। এরপরে দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে কি, যে হোয়াট এক্সচেঞ্জ রেশিও বিটুইন দ্য টু স্টক উড মেক দ্য ভ্যালু অফ স্টক অফার ইকুইভ্যালেন্ট টু ক্যাশ অফার এত মিলিয়ন। আগে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলোতে কিন্তু এক্সচেঞ্জটা বলা দেওয়া ছিল কত পার্সেন্ট, যেমন এখানে দেওয়া ছিল 40%, আর পরেরটাতে দেওয়া ছিল 30%। এই যে এখানে এই জিনিসটা দেওয়া নেই, অর্থাৎ ওই জিনিসটা আমাকে বের করতে হবে। সেটাই বলছে যে এক্সচেঞ্জ রেশিওটা বের করতে হবে। সেটা কিভাবে বের করতে হবে, যে এখানে আমাদের এই যে 175 মিলিয়ন ক্যাশের ইকুইভ্যালেন্ট যে ভ্যালুটা হবে তারই এক্সচেঞ্জ রেশিওটা বের করতে হবে। তাহলে এই যে এক্সচেঞ্জ রেশিওটাকে আমরা ধরে নিলাম কি আলফা, ওই যে রেশিওটা দেওয়া ছিল না, ইকুয়াল ট্রানজাকশন অফ ওনারশিপ ফর দ্য টার্গেট শেয়ার হোল্ডার ইন নিউ ফার্ম উই ক্যান গেট। তাহলে আমরা যদি আমরা ওইভাবে ওইটা চিন্তা করি, তাহলে আমাদের টোটাল ভ্যালু কত, এই যে 5,590 মিলিয়ন। তাহলে আগে আমরা কি করছি, টোটাল ভ্যালুকে এখানে 30% লিখছি বা 40% লিখছি, সে 30% নাই, তাহলে সেটাকে আমরা কি ধরলাম, আলফা ধরলাম। তার মানে এই 30% বা 40% বা যে পার্সেন্টেজ আছে সেটাই আলফা ধরছি। এই আলফাটা আমি বের করবো। তাহলে আমরা কিসের সমান, এই যে 175 হলো ক্যাশ আছে এত মিলিয়ন, 175 মিলিয়ন। তাহলে এখানে আমরা যে একান্তর করলে আমাদের কি হবে, আলফার মান বের হবে, এত জটিল কিছু না। তাহলে আমরা এই রেশিওটা পাইলাম। তাহলে এখন আমরা এখান থেকে কি বের করবো, আমরা নিউ শেয়ারটা বের করবো। তাহলে নিউ শেয়ার বের করার ক্ষেত্রে যেহেতু আমরা রেশিও পাইছি, এই রেশিও সমান সমান এই সূত্রটা বসাবো। আমরা শেয়ার কিভাবে বের করি, যে আমাদের নিউ শেয়ার, এটা নিউ শেয়ার ডিভাইডেড, এখানে দিতে হলো নিউ শেয়ার প্লাস কারেন্ট শেয়ার অফ অ্যাকোয়ারিং ফার্ম। অর্থাৎ আমি এটা এই নিউ শেয়ারটা হলো কি, যে কোম্পানিকে আমি টার্গেট কোম্পানি কিনতেছি সেই শেয়ার, আর এই শেয়ারটা হলো আমার তার অ্যাকোয়ারিং কোম্পানির শেয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের নিউ শেয়ার, অর্থাৎ এখানে উপরেও নিউ শেয়ার নিচেও নিউ শেয়ার, এটা আমাদের একান্তরকরণ করে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমাদের এই নিউ শেয়ারটা আমরা পাবো এত। এটা কি বোঝা গেল পাবেল ভাই? হ্যাঁ বোঝা গেছে ভাই, জি। মানে এই ফর্মুলাতে শুধু আমরা এই যে ওনারশিপটা পাইছি আমরা কত পার্সেন্ট, এখানে নিউ শেয়ার ডিভাইডেড হলো নিউ শেয়ার প্লাস এত, এটাকে আমরা গুণ করে নিউ শেয়ারের সংখ্যা আমরা পাবো। নিউ শেয়ার হচ্ছে তাহলে এত। তাহলে আমাদের এই যে এত নিউ শেয়ার, এই 175 মিলিয়ন আমরা যদি ক্যাশে কিনি, সেটা আমাদের কিভাবে এক্সচেঞ্জ হবে, কত রেশিওতে, সেটা এখন আমরা বের করবো। তাহলে এখন আমরা কত শেয়ার দিচ্ছি, এই যে এত, কত শেয়ারের এগেনস্টে, এই যে 18 মিলিয়ন, আমার শেয়ার কত ছিল টার্গেট কোম্পানির, 18 মিলিয়ন, আর দিচ্ছি হলো এত। তাহলে এক্সচেঞ্জ রেশিওটা কত ছিল সেটা আমি এখন পাচ্ছি। তাহলে সেই এক্সচেঞ্জ রেশিওটা কত হলো এত। হ্যাঁ, জিনিসগুলো যদি আমরা মাথায় থাকে, তাহলে আমরা সহজে ক্যালকুলেশনটা বের করতে পারবো। ওই কনসেপ্টটা মাথায় থাকে, ক্যালকুলেশনটা জটিল না, কিন্তু এই কনসেপ্টটা হলো জটিল। তাহলে আমাদের এই এক্সচেঞ্জ রেশিওটা হলো এত, এটা আমাদের অঙ্কে চাষে দ্বিতীয় ক্যালকুলেশনের ক্ষেত্রে।
পরের অঙ্কটা অনেক বড়, এটা আমরা একটু দেখে নেবো, তারপরের অঙ্কটা আমরা দেখি। এইটা আমরা দেখি। এটা অঙ্কটা অনেক বড়, কিন্তু ক্যালকুলেশন কিন্তু ছোট, মানে সহজ আছে। এই যে সেপ্টেম্বর 22-এর অঙ্কটা অনেক বড়, কিন্তু এবং রিকোয়ারমেন্টও কয়েকটা আছে, 1 2 5টা রিকোয়ারমেন্ট আছে, কিন্তু ক্যালকুলেশন কিন্তু অনেক ছোট। মনে হয় কি ভাই, এই বাকি সহজ আছে। অঙ্কগুলো নিয়ে আমরা নিজেরা দেখতে পারি, দেখলে হ্যাঁ, কোনো নিজেরাই দেখতে পাবো আমরা, নিজেরা দেখলে আমরা কারণ কি পারবো। এখানে কুলাইতে পারবেন না আর কি। নিজেরা দেখে আমরা গ্রুপে কোশ্চেন করলাম, অথবা নেক্সট সেশনে আপনাকে একটু আমরা বিরক্ত করলাম আর কি ভাই। এগুলো সহজ আছে, এগুলো বেশি কঠিন নাই। এই যে পরের দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক সহজ, মানে আমাদের আগের যে কনসেপ্টটা যদি থাকে তাহলে এগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা কি আর কোনো অঙ্ক সলভ করবো নাকি শেষ করবো আজকের মতো? পাবেল ভাই, আমার মনে হয় 11:30 বেজে গেছে, তো শেষ করা উচিত। আমরা এগুলো দেখি, আপনি আমাদেরকে দিলে আমরা দেখতে পারবো। এগুলো সালের অঙ্ক, সবগুলো সালের থেকেই সেট করা আছে, আর প্রশ্নের থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমাদের অনেকগুলো হয়তো বই থেকে করাও থাকবে, আমাদের বেশিরভাগই হয়তো অনেকগুলো করাই থাকবে। হ্যাঁ, দেখবো না আরেকবার। যদি কেউ করে থাকে তাহলে আমাদের সালে থেকেই নেওয়া, আর যেগুলো সব লেখা আছে। আপনার সাথে তো আমরা নিশ্চয়ই একটা ফলো আপ সেশন পাবো, ইফতেখার ভাই যদি আর কি করেন তাহলে। আচ্ছা, আজকে হলো তো আমাদের 3 জনের যে লেকচার ইয়ে ছিল, সেটা শিডিউল তো শেষ হয়ে গেল। এখন আমাদের পরবর্তীতে কিভাবে শিডিউল করবে সেটা তো এখন মনে হয় করলে ভালো হয়। হ্যাঁ, ইফতেখার ভাই তাহলে আপনি একটু যদি বলেন। জি, আমি একটু শেয়ার দিচ্ছি, আমার স্ক্রিন দেখা গেলে বলেন। আচ্ছা, আমি আমারটা স্টপ করে দিই আগে। জি, রশিদ ভাই থ্যাংক ইউ, খুব থ্রোলি একটা সেশন নিছেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু এভাবে চিন্তা করছিলাম আমাদের নেক্সট সেশনটা অ্যাকচুয়ালি কিভাবে হওয়া উচিত আর কি। তো এখানে আমি যেটা লেখার চেষ্টা করছিলাম যে আপনার আমাদের নেক্সট কোশ্চেন, এখানে সাবজেক্ট লাইন সব ঠিকই আছে, চ্যাপ্টার লাইন সবই ঠিকই আছে। তো আমরা তো মোটামুটি এখন যেগুলো দেখে আসছি এগুলো তো থ্রোলি বেসিসে আমরা দেখে আসছি আর কি, সবার কাছ থেকে একটা। না, এখন ওই যে আমাদের যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এগুলো তো অনেকগুলো গ্যাপ আছে, যেটা আরো একটা সেশন দরকার আর কি। তারপরে ওইটাতেই আসতেছি। ওই ক্যাপিটাল স্ট্রাকচার বিষয়ে কিছু ইয়া ছিল, ডিভিডেন্ড পলিসি, ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অফ ক্যাপিটাল আছে। জি। আচ্ছা, এই জন্য আমি যেটা করার চেষ্টা করছি, আমি যেটা ডেট বসায় যেটা আমি দেখতেছি আর কি। তো ধরেন আমার যদি 14 বা 15 তারিখ মনে হয় এটা জানুয়ারির এটা পরীক্ষা সাপোজ। সো যদি আমি এই ভাবেও যদি যাই, 2 দিন গ্যাপ দিয়েও যদি যাই, তাহলে এখানে 10 দিন হয়ে যাচ্ছে। আর এখানে আপনার মোটামুটি 50 মার্কস এখন পর্যন্ত আনটাচ অবস্থায় থেকে যাচ্ছে আর কি। এই এক্সপেকটেশনে আমি যেটা চিন্তা করতেছিলাম, ধরেন যার একটা সাবজেক্ট আছে তার জন্য আসলে ম্যাটার না, যদি কেউ যদি আরো সাবজেক্টে যদি অ্যাটেন্ড করতে চায় তাহলে ওনার জন্য একটু ক্লামজি হয়ে যাবে আর কি। আপনারা বলেন, তাহলে আমি ওইভাবে ডেট গুলো ইয়া করে নিব। সো এখানে মাইন্ডসেটটা যেভাবে করা ছিল এটা হচ্ছে, ধরেন আমরা লং টার্ম স্টাডির ভিতরে যেহেতু আমরা ছড়ি হয়তো আমরা দেখে গেছি, বাট ক্যাপিটাল স্ট্রাকচার এখানে লিবার্ট বা আনলিবার্ট ফার্মের এখানে যে ইস্যুটা ছিল ওইটা সিফাত ভাই একটু ছড়ি করা বলে যেতে হবে ওই ডেট, এই ডেটটাতেই। বাই দিস টাইম হচ্ছে যে কিছু ক্রুশিয়াল কোশ্চেন, যেটা হচ্ছে যে ধরেন কিছু তো হচ্ছে রিপিটিটিভ কোশ্চেন থাকে বা খুব বেসিক কোশ্চেন থাকে প্রত্যেকটা এক্সামেই কোনো কোনো চ্যাপ্টার থেকে। মানে এক্সাম শিটটা কি হয়, একদমই ধরেন যে আপনার আসে 40 আর 60 রেশিওতে, আমি যেটা দেখছি মোটামুটি 40 আপনি আনসার করতে পারবেন, 60 থাকে হচ্ছে যে একটু আপনাকে যদি একটু ডিপলি জানেন তাইলে বাকি 60 আপনি আনসার করে আসতে পারবেন, মানে পাস করার জন্য আর কি। এই এক্সপেক্টে যদি আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেন যদি আমরা নিয়ে আসি, যেটা বেসিক্যালি হচ্ছে ভেরি বেসিক্যাল, সরি একটু ডিপ বেসিক, যেটা হচ্ছে যে আমরা যেটা দেখে আসছি ওটার প্রসপেক্টাসে হচ্ছে না, তাহলে হয়তো কভার করা পসিবল আর কি। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমি দিছি যে এক্সাম কোশ্চেন পাস্ট এন্ড প্রসপেক্টাস, আমরা পাস্ট কোশ্চেন গুলো আমরা দেখে নিলাম, সাথে হচ্ছে যে ইন ফিউচার আসলে কি ধরনের
কোশ্চেন আসতে পারে। ফিউচারটা কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা আসলে আমরা যদি দেখি, এটা বেসিকটা পাবো আমরা আমাদের সিলেবাস থেকে। সিলেবাস অ্যাকচুয়ালি আমাদের কভার হচ্ছে কিনা, বা সিলেবাসের বেশি আমি যে রশিদ ভাই করতেছিলাম আমি দেখতেছিলাম যে এখানে আসলে সিলেবাসের কোন কোন বিষয়গুলো বা কোন টার্মস গুলো উনি কভার করছে, কোন টার্মস গুলো উনি কভার করতে পারে নাই। তো ওরকম আমাদেরকেও চেক করে দেখতে হবে যে আমরা যেইটা পড়তেছি এটা আসলে সিলেবাস এর ভিতরে এটাকে থিওরিক্যালি কভার হচ্ছে নাকি এটা এই রিলেটেড কোনো ম্যাথমেটিক্সও আছে আর কি। তাই এটা হবে প্রসপেক্টাস যে সিলেবাস বেস হচ্ছে যে আমি দেখে নিলাম। এখন আপনারা সাজেস্ট করেন। আর এখানে যে 50 মার্কস আপনার এফএসএম এ পাস আসে না, এটার বেসিস একদম ফুল বেসিক কারণ যেটা সেটা হচ্ছে যে আপনার এই এখানে 50 মার্কস হচ্ছে যে কেউ গুরুত্ব দিয়ে দেখে না, এটার জন্য পাস আসে না। এই এই 50 মার্কের আসলে নির্দিষ্ট বই বা নাই, এটা যে যার মতো করে পড়ে, এটাই হলো মেইন আমাদের চ্যালেঞ্জ আর কি। 50 মার্কে যে আমরা এখন তো গাইডলাইন পাই না, আমাদের কাছে একটা গাইডলাইন আছে। বই আছে নাই যে তা না, বই আছে অনেক, কিন্তু আসলে সামারাইজ করাটা যারা চাকরি করে তাদের জন্য ভেরি ডিফিকাল্ট। সো এই 50 আচ্ছা ভাই, আমার একটা সাজেশন আমি বলবো কি? শিওর। সেটা হলো কি, এটা এটা আবার প্রবলেমও আছে, সুবিধাও আছে অসুবিধাও আছে। তারপর আমি বলি, সেটা হলো যে আমি একটা কাজ করি, যেমন আমার সাইডে কি আছে, আমার সাইডে আছে ক্যাপিটাল স্ট্রাকচার বাকি আছে, ওই পাশে দিয়ে কিছু ক্যাপিটাল স্ট্রাকচার কিছু অংশ বাকি আছে, ডিভিডেন্ড পলিসি, তো ওই সাইডটা কিছু জিনিস বাকি আছে। আমি ওইটা সরাসরি ক্লাস এখানে না করায়া, যদি ওটার যেই প্রশ্নটা ডিসকাশন আছে আমি একটা সুন্দর একটা রেকর্ডিং দিয়ে দিলাম, যদি সবাই দেখে। এটা আবার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হলো কি রেকর্ডিংটা দেখে না। তাহলে যদি রেকর্ডিংটা সবাই দেখে তাহলে কি হবে, শুধু কোশ্চেন গুলো ক্লাসে ডিসকাশন করে ফেললো, তাহলে আর দেখা যাবে এখানে প্রায় একটা 1-1.5 ঘন্টার একটা সময় সেভ হবে। ভাই আপনি একটা কাজ যদি করতে পারেন, ধরেন আমি যেটা মানে আমার জন্য যেটা আমি করি আর কি, হ্যাঁ, সো ধরেন আমরা ধরেন প্রবলেম ফেস করতেছি, কোথায় প্রবলেম ফেস করতেছি, ধরেন আমার ক্যাপিটাল স্ট্রাকচারে। তো আমি যদি ক্যাপিটাল স্ট্রাকচারটা কি নোটস যদি আমি এখানে আপনি গ্রুপে শেয়ার করে দিই, যে এখানে ধরেন ক্যাপিটাল স্ট্রাকচারে যে জিনিসগুলো আছে, যে কি নোটস, যে আমি পরীক্ষার আগে বা কোথাও যদি আমি আটকাই যাচ্ছি, তাহলে যদি আপনি কি নোটসটা যদি দেখে, আপনি এই কি নোটসটা হচ্ছে যে স্টার্ট করার আগে, কোশ্চেন সলভিং এর আগে এই কি নোটস যেটা আছে আপনি যদি এটা করে নেন, আলোচনা করে নেন, তাহলে দেখা যাবে যে অনেকের প্রথম হচ্ছে রিসোর্সটা হাতে চলে গেল, সবাই একদম দেখলো, দেখার পরে যখন আপনি আবার গ্রোথও করে দিবেন, সবার ব্রেন এটা সেট হয়ে যাবে। দেন আপনি যখন প্রবলেম সলভ করবেন, প্রবলেম সলভ করার ক্ষেত্রে যখন আপনার এই রিসোর্স শিটটার সাথে যখন আপনি ট্র্যাক করাই দিবেন যে এটা কিন্তু আমরা এখানে এই কি নোটস এর ভিতরে ছিল, এটা এইভাবে ছিল, এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা, তাহলে ইজিলি হচ্ছে সবার জন্য এটা হয়ে যাবে আর কি। এটা আমি এইভাবে পড়ি অ্যাকচুয়ালি, আমি আমার সেটাই। আমি তো আপনাদের হয়তো সব জিনিস শেয়ার করতেছি না, কিন্তু ঘটনা হলো যে আমাদের কাছেও কিন্তু ট্র্যাক থাকে, না হলে তো আর কথা বলা যায় না। তো যেটা আমি যেটা বলতেছি সেটা করবো কিনা, যে মানে রেকর্ডিং দিয়ে দিব। সিফাত ভাই বলছেন আপনি হচ্ছে অফলাইন রেকর্ড করে আপলোড করে দিবেন, আমরা আমাদের সুবিধামতো সময় দেখে নিব, সো দ্যাট আমরা মেইন সেশনে শুধুমাত্র কোশ্চেন অ্যানসার সেশন রাখতে পারি। এটা হচ্ছে আপনার প্রপোজাল। হ্যাঁ, এটাও করা যেতে পারে। গুড। এটা একটা। আর 2 নম্বর বিষয় হলো এই যে ধরেন ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, ওভারভিউ অফ ফিনান্সিয়াল মার্কেট, এর ভিতর থেকে ধরেন আমি একটা নিলাম, ওইটা আমি ফুল ডিটেইলস ডিসকাশন করে দিব, ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করে দিয়ে দিলাম, হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিসকাশন হবে। তখন দেখা যাবে কি ওইটার ক্লাস করানো লাগবে না, কিন্তু যে হয় ওই ক্লাসটা দেখলেই তার একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। হয়তো বা এটার জন্য আমি একটা প্রেজেন্টেশন রাখলাম, যা কনফিউশন ক্লিয়ার যেদিন লাগবে ওই দিন সেই কনফিউশন গুলো ক্লিয়ার করে ওটা ভিডিওর সাথে যদি ওয়ার্ড ফাইলও দেন তাহলে ভালো হয়। ওয়ার্ড ফাইল তো দিতেই হবে, নাহলে বুঝবো কি? কারণ যে ইফতেখার ভাই কিন্তু সঠিক জিনিসটাই আইডেন্টিফাই করছেন, সেটা হচ্ছে এটা প্রবলেমই হয় মানুষ ইচ্ছা করে পড়ে না এই কারণে। এটা একটা বড় জিনিস। তো আসলে ওই থিওরিজ গুলো একসাথে থাকলে, বিশেষ করে ব্যাংকিং, এসএসসি, এই রুলস গুলো এগুলো তো অনেক সময় জানাও থাকে না, তো এগুলো যে একসাথে থাকে ওগুলো পড়লেই কি বলেন, রেকর্ডিং দিব কিনা? রেকর্ডিংও দেন। আচ্ছা, রেকর্ডিং এ দেখ। আর হলো আরেকটা জিনিস যে আরো তো ওখানে 2টা চ্যাপ্টার আছে, এটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ওটা তো আলাদা কিছু চ্যাপ্টার না। ওই ডিভিডেন্ড পলিসি আর হলো আপনার হলো ক্যাপিটাল স্ট্রাকচার, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, এবং দুটোর থেকে দুটো অঙ্ক আসে, একদম ভেরি ইম্পর্টেন্ট। একটা
একটা করা যায় যে সিফাত ভাই একটা চ্যাপ্টার দেন আর আমাকে একটা চ্যাপ্টার দেন, তাহলে দুইজনের দুই সাইডটা দেখলাম, তাহলে ডেলিভারি দিতেও সুবিধা হবে, উনিও একটু ভালো ভাবে দেখতে পারবে, আমারও একটু ভালো দেখা হবে। ওই তো কত সহজ, মানে এইভাবে হলে তো মনে হয় যে এবার পাশই করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমি একটা দেখি, সিফাত ভাই একটা দেখো, আমি যে ক্যাপিটাল স্ট্রাকচার দেখি, উনি ডিভিডেন্ড পলিসি দেখি, অথবা আমি হ্যাঁ দেখি, সমস্যা নাই, দেখি ভাই যে পাওয়া যাবে আরো রিসোর্স সুন্দর করে ওই দুটো চ্যাপ্টার 2 দিন সেট করেন, না হলে তো আসলে ফুল চ্যাপ্টার তো আসলে ওটা চ্যাপ্টারও অনেক বড়। আর ইয়া দিতে পারেন, ব্যাক টু ব্যাক দিতে পারেন, একদিন গ্যাপ রাখতে হবে জরুরি না, মানে আমরা না যেটা না, গ্যাপ তো রাখতে হবে, একদিন গ্যাপ না হলে তো ইয়ে হবে না। ইফতিখার ভাই ওইভাবে সেট করেন, ডিভিডেন্ড পলিসি একজনকে দেন, আর হলো ক্যাপিটাল স্ট্রাকচার একদিন দেন। ওকে, আপনারা এইটাকে হচ্ছে যে 2 ভাগে ভাগ করতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ, দুইটা দিন দেন, না হলে না, ওটা তো অনেক বড় চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টারই কিন্তু অনেক বড় এবং বিশাল ইয়ে আছে, কন্টেন্ট আছে। ভাগ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা থিওরিটা কিভাবে কভার করবেন, কারো কোনো মাথায় কোনো কিছু কি আছে? না না, এগুলো শেষ হলে তখন থিওরি নিয়ে আবার পরে চিন্তা করে দেবে। থিওরিটা তো আমি বললাম, আপনারা চাইলে ধরেন আমি বাকিদের কথা বলতে পারি না, যদি কেউ পারে আমি পারবো, যেমন ধরেন মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেট একটা অনেক সুন্দর করে প্রিপারেশন নিয়ে প্রায় আজকে 6 তারিখ 10 তারিখের ভিতরে আমি এটা রেকর্ডিং দিয়ে দিতে পারবো, সবাই দেখলো, পরে জাস্ট লাস্টের ধরেন 20 তারিখের পরে একটা সেশন রাখলো যে থিওরি গুলার কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা ডিসকাশন করে একদিনে কনফিউশন গুলা ক্লিয়ার করে ফেললাম। না থিওরি তো ভাই আপনি দিলে, আপনি রেকর্ডিংটা দিয়ে দেন, বাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, ধরেন আপনার থিওরি কেউ পরে বুঝবে না, বিষয়টা ওরকম না, বিষয়টা থিওরিটা আমরা পড়ি না, দ্যাটস দা সমস্যা। আচ্ছা, দুইটা চ্যাপ্টার কি মেইন হলো যে আমাদের ইফেক্টিভ রিসোর্সটা দরকার, যে রিসোর্সটা দিলে কাজ করলে আমাদের মানে কমন সেটাই আমি কিন্তু বারবার কিছু তা না, এই আমাদের সঠিক রিসোর্স নাই, এজন্য আমরা সঠিকভাবে করতে পারতেছি না, এজন্য আমরা অ্যানসার করতে পারতেছি না। একটা রিসোর্স নিয়ে ফেলি, এখনই একটা ডিসকাশন হয়ে যাক, মানে একটা রিসোর্স ধরেন মানি মার্কেট আমি নিয়ে নিলাম, একজন এটা নিয়ে ফেলি, তাহলে সাজায় ফেলি 4-5 দিন পরে, এটাই হলো মেইন জিনিস, এই সাজায় দেওয়া। আসলে আমরা যারা চাকরি করি, এই যে রিসোর্স গুলো যে সাজানো, এটাই সময় পাই না। আচ্ছা, এবার কিন্তু আমাদের হাতে একটা লেসন নোটও আছে, যেটা অনেক থিওরি ওখানেও লেখা আছে। না ওটা থেকে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো, এটাই সামারাইজ করলে আমাদের ওই সিকোয়েন্স, যেহেতু ওরা সর্টিং একটা করে দিয়েছে, ওখানে একটা সর্ট আছে, তো সো ওই সর্টিং এ আপনি ম্যাটেরিয়াল গুলো বানান, যেহেতু ভাই যেটা বললেন এটা ঠিক, কারণ আসলে রিসোর্স গুলো আছে অনলাইনে, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এসিসি সব জায়গায় মিলে তো রিসোর্স আছে, কিন্তু ছড়ানো ছিটানো আছে, ওগুলোকে যদি অ্যাকুমুলেট করে আপনি একটা ভিডিও লেকচার বানান, সাথে ওয়ার্ডস ফাইলও যদি দেন বা এক্সেল ফাইল দেন, তাহলে ওটা আমরা দেখলাম সাইড বাই সাইড। আমরা যেমন এবারও যে কোশ্চেন গুলো আসছে, কোশ্চেন গুলো কিন্তু মানে খুব গ্রিপের বাইরে না, সিডিবিএল আসছে, সিসিবিএল অনেক সময় আসে না, এগুলো কিন্তু গ্রিপে আছে, এবং এগুলো আপনি ওয়েবে সার্চ দিলে, সিডিবিএল এর তো নিজস্ব সাইটেই এই অ্যানসার দেওয়া আছে একদম ডিরেক্ট, হোয়াট আর দ্য ফাংশনস ওরা বলে দিছে, ফাংশনস ফরমেশন ওরা বলে দিছে ফরমেশন। কিন্তু ওই যে অত পড়া হয় না, যেহেতু অঙ্ক নিয়ে ব্যস্ত থাকি, অঙ্কগুলো একটু বেশি সময় দেই, ওই কারণে আসলে হয় না। বাট ঠিক আছে, আমরা একটা যদি টার্গেট করি, মানে আমরা যখন নিয়েছি যে এগুলো করব, সো একজন যখন বলবে আজকে আমরা এই ডিসকাশন করব, বাংলাদেশ ব্যাংক রোল অন ক্লাসিফিকেশন আর আদার থিংস ডিসকাশন করব, স্বাভাবিকভাবে যেহেতু আমরা একটু পড়াশোনাও হবে, উনি আলোচনা করলে সেটাও একটা পড়া হবে, সেটা কাজ হবে, ফ্রুটফুল হবে। ঠিক আছে, তাহলে ইয়া করেন এভাবে। আচ্ছা, আমি আগে একটু শিডিউলটা বানাই। প্রথম চ্যাপ্টারটা কি ছিল? প্রথমে এখানে কি করব? স্ট্যাটিক লং টার্ম ফাইন্যান্সে কি বানাবো? ক্যাপিটাল স্ট্রাকচার, তারপর ডিভিডেন্ড পলিসি। ক্যাপিটাল স্ট্রাকচার, কস্ট অফ ক্যাপিটাল একসাথে রাখেন। কস্ট অফ ক্যাপিটাল তো শেষ, মানে এটা ক্যাপিটাল স্ট্রাকচারটা আলাদা করতে চাচ্ছে, যে লাস্ট এটার একটা সেশন লাগবে এটা বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ক্লাস যদি লাগে আপনার ইএব্যাট থেকে, কি যে বলে আমাদের, আমি পোর্টফোলিওর কাছ থেকে একটা লাগবে, পোর্টফোলিওর ওইখানে 21টা অঙ্ক নিয়েছে, 21টা সবগুলো সলভ করব ইনশাআল্লাহ একসাথে। এটা পোর্টফোলিওটা ভালো দরকার আছে, কারণ পোর্টফোলিওটা ভালো, পোর্টফোলিও কিন্তু বড়, এখান থেকে 2-3টা অঙ্ক আসে। হ্যাঁ, কিন্তু 10 আর 15 এর বেশি আসে না।
10 মার্কস। ওই তো 10 আসুক ভাই আসুক, এটা ছাড়বো না। ওটা থাকবে কমন চ্যাপ্টার আর কি, হ্যাঁ, পোর্টফোলিও হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট। অবশ্যই থাকে, হ্যাঁ। সো এটা ক্যাপিটাল স্ট্রাকচার সিফাত ভাই করতেছেন আর না ডিভিশন না, পলিসি ক্যাপিটাল স্ট্রাকচার রাশিদ ভাই, আর আমি ডিভিডেন্ড পলিসি। ঠিক আছে, আমাকে ক্যাপিটাল স্ট্রাকচার দেন, সমস্যা নেই। এটা উল্টাই ফেলতেছি, সরি। ওইটা চলে আসবে এখানে। তো সেশনটা ওই যে ওনারটা আগে দেন, আমারটা পরে দেন আগে, তাহলে হবে। আচ্ছা দিচ্ছি, সমস্যা নেই। সিফাত ভাই কবে করবেন? কবে কবে দিবেন বলেন? পরশু দিতে পারেন, বা আগে পাবেল ভাই একটা দিয়ে দেন, কারণ পোর্টফোলিও ম্যানেজমেন্টের ইয়াগুলো মাথায় থাকতে থাকতে এটা শেষ করে ফেললে ভালো হয়। ভাই হ্যাঁ, যদি আমাকে রাজি- আগে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা তাইলে আগে দেখতে বলতে কবে বলেন? সবাই বললেন একদিন গ্যাপ দিয়ে করেন, পরশুদিন পাবেল ভাই একটা পরশু দিন দেন। পরশুদিন না? পরশুদিন মানে 8 তারিখ, তাই তো? জি। হুম। তারপরে 10 তারিখে আমারটা দেন। জি। তাহলে তাহলে রশিদ 12 তারিখে রশিদ ভাইটা দেন, তাহলে 12 তারিখে রশিদ ভাই হয়তো হইলো। তাহলে মোটামুটি আপনার ইয়াটা কভার হবে আর কি, হুম। ম্যাথমেটিক্সটা কভার হয়ে যাচ্ছে। বাট আচ্ছা, আমার কনফিউশনটা হচ্ছে সেম, আপনার হচ্ছে যে ইয়াটাই থেকে যাচ্ছে আর কি। আচ্ছা, বিজনেস ভ্যালুয়েশনের কি হলো? বিজনেস ভ্যালুয়েশন তো হইলো না, না কেউ নিছে এটা? না, আজকে তো বিজনেস ভ্যালুয়েশনই হলো এটা। ও হ্যাঁ, আমি তো ভাবছি এটা মার্জার এন্ড অ্যাকুইজিশনের চিন্তা করতেছি, তো এটাই ওই আর খেলা আসতেছে না। ঠিক আছে। আল্লাহু আকবার। না এই চ্যাপ্টারটা মানে এফএসএন যেটা ম্যাথমেটিক্সটা আমি যেটা বুঝতেছি আর কি, আপনার ম্যাথমেটিক্স গুলো যদি আপনি থ্রোলি পরীক্ষা হলে দিয়ে আসতে হয়, সেক্ষেত্রে যেটা আসলে বারবার প্র্যাকটিসের উপর রাখতে হবে। আদারওয়াইজ আপনার খুব শার্প ব্রেন হলে সেটা সেপারেট থিং, তাহলে মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকবে। আর এখানে আরেকটা সুবিধা যেটা আছে, থিওরি যেহেতু বেশি, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আসলে ম্যাথটা ক্যারি করে পরীক্ষা হলে যাওয়া পসিবিলিটি অনেক হাই আর কি। অন্যান্য ম্যাথের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে 100%ই ম্যাথ, স্পেশালি এফআর এর ক্ষেত্রে এটা তো খুব আছে, আমার কাছে ক্লামজি মনে হয় তো। আচ্ছা এখানে আসবে হচ্ছে পাবেল ভাই আসবে, তো আমাদের নেক্সট ক্লাসটা হবে পাবেল ভাইয়ের সাথে। জি অবশ্যই। আচ্ছা আমি তাহলে মাইন্ডসেটটাকে আমি চেঞ্জ করলাম না। আপনারা চেষ্টা করেন যে যাতে এক্সাম বেসিক সহ এক্সাম কোশ্চেন গুলো ইয়াগুলো যাতে কভার করা বুঝবে। আর পাবিল ভাই তো এক্সাম কোশ্চেনই করাবে। হ্যাঁ, ওখানেই তো 20-22টা অঙ্ক আছে, আর এর বাইরে সময় তো পাওয়া যাবে না। আর ওইগুলো যথেষ্ট হবে, কারণ ওখানে তো মোটামুটি পাবিল ভাই আপনি মানে আমার সাজেশন হবে যে আপনার হচ্ছে ধরেন 20-22টার ভিতরে তো নিশ্চয়ই হচ্ছে যে 5টা হচ্ছে এক্সেপশন নিয়ম মেথড থাকবে, আর বাকিগুলো ইজিয়ার টাইপের। হ্যাঁ, লিঙ্ক থাকবে। এক্সেপশন গুলো করাবেন পাবেল ভাই। আমাদের তো অ্যাজ ইউজুয়াল যে অঙ্কগুলো, এগুলো তো আমরা সবাই পারি, করছি আসলে। যে এক্সেপশনাল যেটা আমাদের দেখা যায় যে আপনি লিঙ্ক করে দেন আমাদেরকে যে 22টা কোশ্চেনের ভিতরে ধরেন যে কয়টাই রিলিভেন্ট থাকে, ওই রিলিভেন্ট গুলো আসলে আপনি গ্রুপিং করে দেন, যে আপনি একটা করাইলেন বা দুইটা করাইলেন আর বাকি দুইটা হচ্ছে আপনি গ্রুপিং করে দিলেন, যে এগুলো তাইলে আপনি কভার করতে পারবেন। আচ্ছা আমি অবশ্য চিন্তা করেছিলাম যে আগে থেকে ডেটাগুলো সাজায় রেখে জাস্ট ফর্মুলা কোথায় কি বসাইলাম দেখায় দিব, সবগুলোই করতে চাইছিলাম, অসুবিধা নাই। তাহলে আমি সিলেকশন করে নেই। না যদি আপনার টাইমের কথা বলছেন এই জন্য আমি বললাম। টাইম আমার লাগবে না তো, কারণ আমি তো ওগুলো ওই পুরো অঙ্ক করতে যাব না, কারণ আপনারা তো বের করতে জানেনই সিস্টেমটা। আমি ওই ক্যালকুলেশনে যাব না, আমি ফ্লোটাতে যাব। সেই জন্য আমি পারবো মনে করছি, আশা করছি পারবো। একদিন সময় পাচ্ছি। আচ্ছা ভাই আমি করি এখানে থিওরিটা একটু দিয়ে রাখি, তাহলে একটু আমাদের মাইন্ডসেটটা হয়ে থাকবে। বলেন থিওরিটা কি করব? হ্যাঁ, থিওরি তো ভাই আরো তো অনেকে আছেন, ওনাদের একটু পার্টিসিপেশন করতে হলে ভালো। এখানে করিম ভাই আছে, রশিদ ভাই আছে। রশিদ ভাই তো বললেন। আচ্ছা আমাকে আর একটা থিওরি দেন,
আমি দেখি, চেষ্টা করব। আমাদের ক্যাপিটাল মার্কেট দিয়ে দেয়। না ইয়ার ওই আচ্ছা হ্যাঁ দেন ক্যাপিটাল মার্কেট না। আমার কাছে মনে হচ্ছে যে এই মার্কেটের সাথে এই পাবেল ভাই একটু ভালো রিলেটেড মনে হচ্ছে, যে আপনার যেভাবে আমি আসলে মানে থিওরিটা আমি দর্শক হতে চাচ্ছি। আচ্ছা এখানে এই যে মনে করেন ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, হ্যাঁ, তারপর এখানে ইয়ে কোথায়, বাংলাদেশ ব্যাংক, এসিসি এগুলো কোথায়? আর আরেকটা আছে, ওর মধ্যে আরেকটা ভাগ আছে মানি মার্কেটের মধ্যে। এগুলো সব সেগ্রিগেট করা। আপনার ফুল সিলেবাসে যদি আপনি আসেন, হ্যাঁ ফুল সিলেবাস তো আসলে এখানে দিলে আপনার না আমি ঠিক আছে, এটা ফুল সিলেবাস দেওয়ার দরকার নাই, হ্যাঁ, বাট ওগুলো কিভাবে সেগ্রিগেশনটা করা আছে ফুল সিলেবাসে? দেখি একটু। ফুল সিলেবাসটা আসলে এইভাবে আছে, ধরেন আপনি যদি এখানে যান, দেখি ক্যাপিটাল মার্কেট, না আরো ভাগ আছে, কয়েকটা ভাগ আছে। তার আমি তোকে পুরো সিলেবাসে ধরে তুলে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সো এটা কি লাইভবোর্ড থেকে শুরু হয়েছে? আর উপরে তো আছে না এই যে রিপো, রিভার্স রিপো, এগুলো কোথায় আছে? এটা হলো যে মানি মার্কেটে, ওটা মানি মার্কেটে। এর প্রথম হচ্ছে আপনার 5 মাসে যেটা কর্পোরেট স্ট্র্যাটেজি থিওরি। সো আপনার এই টপিকস হচ্ছে যে আপনার এইগুলো, আচ্ছা, আর আপনার হচ্ছে যে কি পড়তো এজেন্সি এইসব না, এজেন্সি প্রবলেম টবলেম এইসব নাকি? হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট, ওখানে ফাইন্যান্সিয়াল মার্কেটের ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ আছে, আচ্ছা, মার্কেট টাইপস, রেগুলেশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর মানি মার্কেট হলো বাংলাদেশ ব্যাংকের ইস্যুগুলো, এই যে সব এই ডেটাতে ভিতরে সব। এইখানে না? আচ্ছা, লোন প্রাইসিং, আইসিসিআর, ক্রেডিট। রিপোর্টে আমাদের যে সিএম এর যে স্টাডি ম্যানুয়াল, এটাতে তো কভার করছেন সব এই পয়েন্ট। সিকোয়েন্সে হ্যাঁ কভার করেছে ভালোই তাহলে করেছে। তো আমরা ওইটাই তো আমরা রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারি। জাস্ট পরে একটু ডিসকাশন করলাম আর কি। হ্যাঁ ওইটা মনে হয় খারাপ করেনি, আমার কাছে ভালোই তো লাগছে, আমি জানি না, ভালোই লাগছে আমার, খারাপ করেনি। আরে ভাই কোর্সে একটা ওটা ধরে আগার দরকার, এখন শেষ সময় সময় নাই, রাইট যাবে না। রাইট, যদি খুব শর্ট এগুলো আর কি এই ভাই আছে। রাহুল ভাই, এখানে হচ্ছে এই আপনার ডিপোজিটরি, সিটিবিএল, এগুলো সব এখানেই আছে। এখানে আছে। দ্যাট মিন্স হচ্ছে যে এটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে। আচ্ছা আচ্ছা, আর আপনার লিবু যা আছে এগুলো হচ্ছে যে মানি মার্কেটে। ওকে ওকে, এভাবে ভাগ করছে আসলে, ঠিক আছে, বুঝতে পারছি, মানে তিনটা ভাগ করেছে এটাকে। হ্যাঁ, তিনটা না, বেসিক্যালি এটা এগুলোর এখানে এই তিনটা, হ্যাঁ রাইট, তিনটা। আবার এখানেও কিন্তু আপনার দুইটা থিওরিক্যাল রয়ে গেছে, বুঝছেন? আপনার ইন্ট্রোডাকশন অফ দ্য কর্পোরেট ফাইন্যান্স স্ট্র্যাটেজি পলিসি, এটাতে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের কি কাজ থাকে, তার অবজেক্টিভ কি, গোল কি, না পড়লেও হবে, আমরা নিজেরা করে নিতে পারবো। সেই হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, এটাতে একটা ক্লাস দিতে পারেন কাউকে। এটা রিস্ক ম্যানেজমেন্ট মানে এটার মধ্যে কি সিএপিএম এইসব নয়? না, রিস্ক ম্যানেজমেন্টে ওই যে আপনার ডেরিভেটিভ এগুলো আছে, আপনার ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক, এগুলো আছে। সব এইসব, হ্যাঁ সব অপশন। ওকে ওকে, বুঝছি এটা। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। এটা মানে পাবেল ভাই বেটার। হ্যাঁ, এটা আমি করতে পারবো। এটা আসুক তাহলে, এটা শেষ হোক আমারটা, তারপরে এগুলো এই রাউন্ডটা শেষ হয়ে আসুক, এই তিনটা, তারপর। আচ্ছা, আমি এই জায়গায় একটু মার্কস করতে চাচ্ছিলাম পাবেল ভাই, এখন যদি বলেন যে এখানে আসলে আমি নাম বসাতে চাচ্ছি। আমার মনে হয় যে আসলে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট, এই আমি যদি দেখি সাইজ অফ দা টপিকস অনেক বেশি, একা একজনের পক্ষে টেনে যাওয়া পসিবল হবে না, এটা আমাদের ভাগ করে নিতে হবে। সাব কমিটি করেন তাহলে, 3-4 জন মিলে করেন, কিন্তু আমাকে নিয়েন না, আমি এখানে দর্শক হইতে চাই ভাই। ওকে, আচ্ছা, কে কি ইন্টারেস্টেড বলেন। এখন আমাকে দিন, আমার দিতে পারেন, সমস্যা নেই, আমাকে দিতে পারেন। সিফাত ভাইকে দিচ্ছি দুইটা জায়গাতেই আপাতত। ইফতেখার ভাই আপনিও অ্যাড করেন, আপনিও থাকেন কোথাও। আচ্ছা, এই তো সব তো দিচ্ছে, এখন অন্য কোনো সাবজেক্টেও পরীক্ষা দিবে কিনা? আল্লাহু আকবার। কি অডিট দিছে কেউ? অডিট আমি পাস করছি। আপনি পাস করছেন, বলেন। ট্যাক্স দিবে কেউ? ট্যাক্স আছে কারো? অডিটের যে পড়তে চায় তারা আমার কাছ থেকে নোট নিয়ে দেবে না, আমি সব নোট সাজানো আছে, খালি পাঠিয়ে দিব, মানে বয়ে বয়ে এগুলো পড়লে আশা করি পাস হয়ে যাবে। ভাই আমার একটু নোটটা দেন ভাই, এক সাবজেক্ট যা দিব খালি ওগুলোই পড়বেন, তার কিছু লাগবে না আশা করি পাস হয়ে যাবে। ফর ইউর রেফারেন্স, আমি ওই বিজনেস স্ট্র্যাটেজি যদি কেউ পরীক্ষা দেন বা সামনে তো দিবেনই,
বা দিবেন হ্যাঁ। এবার, বা অলরেডি পাস হয়ে গেছে, কেউ যদি পরীক্ষা দেন আমার সাথে বিজনেস স্ট্র্যাটেজি আধা ঘন্টা অবশ্যই আলাপ করবেন, আধা ঘন্টায় পাস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এটা মাথায় রাখলাম কিন্তু। আচ্ছা আগে করবেন না ভাই এগুলা। আচ্ছা অডিট আমার কাছে আছে, হ্যাঁ ভাই ওরিটা আপনি আমার আজকেই দেন ভাই, আমি এটা 2বার দিয়ে ফেল করছি, আপনি বুঝতেছেন এটা কি অবস্থা। শুনেন, আমি অডিট পরীক্ষা দিছি, আমি আমার ওই দিন ব্যাংকে আমার একটা কাজ ছিল, ব্যাংকে ডকুমেন্টে ঢুকায় দিয়া পরে আমি খালি পরীক্ষাটা 1.5 না 2 ঘন্টার ভিতরে দিয়া পরে বাইরে হয়ে গেছি, বাইরে ওটা পাশে হয়ে পড়ছে। সুপারম্যান ভাই আপনি। না না না, মানে বুঝাই বললাম যে আমার ওটাতে সামারি নোট, তো সামারি নোট মানে আপনি সামারি গুলো খালি মাথায় রাখলে চলবো, কিছু বোঝা লাগবে না, বুঝা ফেলবেন অটোমেটিক এমনি, কারণ না পড়া তার আসেন নাই। সামারি নোট তো খালি ওই জিনিসগুলো জানা থাকলেই চলবো, খালি দেদারসে লিখবেন তাই চলবে। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, আমাকে একটু দিয়ে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আজকে পাই দেন। আচ্ছা তাহলে আজকের জন্য আমি বিদায় আপনি নিচ্ছি। পাবেল ভাই কয়টা দিচ্ছেন পরীক্ষা? আমি জানুয়ারিতে আসলে একটু ব্যস্ত থাকার কথা, সো আমি জানি না, হয়তো দুইটা, এটা তো দিবই এফএসএম, যেহেতু অনেক কষ্ট দিচ্ছে, আর এএফআর দেওয়ার চান্স আছে, এটা কি ট্যাক্সও দিতে পারি, কারণ পার্টনার পেলে দিব, কাউকে খুঁজছিলাম আসলে। আমি 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 এবার এএফআরও দিব, এখন দেখি আল্লাহ পাক কি করে। অ্যাডভান্স ট্যাক্স দিবেন কিনা? অ্যাডভান্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স তো না দিব না, অ্যাডভান্স ট্যাক্স আমার ওই সামনে। অ্যাডভান্স দিব। আচ্ছা আপনার ইয়ার থেকে মানে লেভেল 3 কমপ্লিট হয়েছে তো সিফাত ভাইয়ের? না না, লেভেল 3 তেই আমার 3টা বাকি আছে, এই যে এফএসএম, এএফআর আর এসসিএম। এটা তো লেভেল 4। ও লেভেল 3 তে শুধু ফিম বাকি আছে, ফিম শুধু একটা। আচ্ছা ফাইন, তাহলে ফিমে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে, ফিমে আমার অনেক কিছু করা আছে কিছু, আমাকে আলাদাভাবে 1-to-1 নক করেন। তো ঠিক আছে। আচ্ছা নক করবো, মানে অবশ্যই নক করবো, হ্যাঁ, এটাই তো রশিদ ভাইকে, দিছি 3বার আসে না। রশিদ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়ে আর একটু নোটটা যদি শেয়ার করে দেন মেহরবানি করে। ঠিক আছে ভাই, আমি নোটটা শেয়ার করে দেবো, আমি ওই যে গুগল ড্রাইভে দিয়ে দেবো। আচ্ছা গুগল ড্রাইভ দিয়ে দেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার জন্য হচ্ছে 8 তারিখ।